টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাসকিন বাদ সাইফুদ্দিন। জিম্মি দশা শেষে পরিবারে ফিরলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। আবেগাপ্লুত স্বজনরা সাগর দস্যুমুক্ত করার আহ্বান। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। তো আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমার ছেলে আসবে। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় ইস্যু। বৈঠক করবেন না রাজনৈতিক দলের সাথে। এবং দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারণা। ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ভোটাররা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পেসার তাসকিন আহমেদকে নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশ দল। নাজমুল হোসেন শান্তকে ডেপুটি করা হয়েছে তাসকিনকে। দলে চমক স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিম সাকিব। জায়গা হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের। বিস্তারিত জুবায়ের রাজিনের রিপোর্ট। একদিন আগেই বেলা 12:30টায় দল ঘোষণার খবর দিয়েছিল বিসিবি, কিন্তু নির্ধারিত সময় আধ ঘন্টা পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলনে নেই নির্বাচকদের আনাগোনা। অবশেষে দেখা মিলল গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বে নির্বাচক প্যানেলের। জিম্বাবুয়ে সিরিজেই ঠিক হয়েছিল স্কোয়াড, তবে দু একটা জায়গা ছিল দ্বিধা সংশয়। তবে সবচেয়ে বেশি দ্বিধা ছিল তাসকিনকে নিয়ে। সেখানে যেন সিদ্ধান্তে পৌঁছেছেন নির্বাচকরা। বিশ্বকাপ চলার কোন একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারে সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। বিশ্বকাপ দল ঘোষণায় বারবারই চমক দেয় বিসিবি। এবারও ব্যতিক্রম হয়নি। দলে রাখা হয়েছে স্পিনার তানভীর ইসলামকে। ব্যাটিংয়ে গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বিবেচনায় পেস ও স্পিনেও ভারসাম্য রাখা হয়েছে। সাইফুদ্দিনের কেসটাও যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. 15 সদস্যের দলে জায়গা না হলেও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণার আরও তথ্য নিয়ে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আঞ্জুম। রিফাত, স্বাগত জানাচ্ছি আপনাকে স্টুডিওতে। টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। কেমন হয়েছে এই দল, কি মনে করছেন আপনি? ধন্যবাদ তনি আপনাকে। আসলে যেমনটা বলছিলেন যে দল ঘোষণা করা হয়েছে, তবে দলটা 15 সদস্যের যে দলটা ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু একদম ভারসাম্যপূর্ণ একটা দল হিসেবে বলা যেতে পারে। কারণ আপনি যদি ওপেনিংয়ে দেখেন যে ওপেনিংয়ে সৌম্য সরকার রয়েছেন, তার সাথে তানজিদ তামিম এবং লিটন দাস রয়েছেন। লিটন দাসকে নিয়ে অনেক কথা হয়েছে, বাট লিটন দাসকে তো অবশ্যই রাখতে হবে দলে, কারণ ফর্ম না থাকলেও ব্যাকআপ কোনো উইকেট নেই আর কি বাংলাদেশ দলে। যে জাকের আলী অনেক রয়েছেন, জাকের আলী অনেক তো একাদশ থাকবে। আমার কাছে মনে হয় যে লিটন দাসকে চাপ মুক্ত রাখার জন্য হয়তো বা তার উইকেট কিপিংটা যেন করতে না হয়, সে কারণে জাকের আলী অনেক রাখা হয়েছে। এছাড়া মিডল অর্ডারে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ তো রয়েছেনই, সাথে শান্ত রয়েছেন, শান্ত এবং তানভীর ইসলাম স্পিনার হিসেবে রয়েছেন। এবং আরও যে কয়জন স্পিনার রয়েছেন, স্পিনার 4 জন এবং পেসার 4 জন, সব কিছু মিলিয়ে একটা ভারসাম্যপূর্ণ দল হিসেবে হয়েছে। কারণ ওখানে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ দুটো জায়গায় খেলতে হবে, সেক্ষেত্রে দুই জায়গার কন্ডিশনকে দুই রকম, সেই বিবেচনা করে কিন্তু দলটা নির্বাচন করা হচ্ছে। যখন পেসার দরকার হবে বেশি তখন পেসার খেলাবে, যখন স্পিনার দরকার হবে তখন একজন স্পিনার অতিরিক্ত নেওয়া হবে। তো সেই হিসেবে বিবেচনা করলে যে দলটা একটা ভারসাম্যপূর্ণ ভালো একটা দল হয়েছে। তাসকিনের সহ অধিনায়ক আর সাইফুদ্দিনের বাদ পড়াকে কিভাবে দেখছেন? বিশেষ করে ক্রিকেট বিশ্লেষকরা এই বিষয়টা নিয়ে কি বলতে চাচ্ছেন? আচ্ছা, তাসকিনের যে অধিনায়কের বিষয়টা, সহ অধিনায়কের যে বিষয়টা বলছিল, এটা নিয়ে অবশ্য কখনো আলোচনা হয়নি, কারণ দলে
দলে যারা রয়েছেন তারা কিন্তু কেউই ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল একটা বলা হয় যে ক্যাপ্টেন কে হতে পারে, সেই হিসাবে কিন্তু দলে কেউ নেই। তেমন যারা রয়েছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ তারা অভিজ্ঞ, তারা কিন্তু সহ অধিনায়ক যদি তাদেরকে দেওয়া হয় তারা হয়তো বা দায়িত্বটা নেবেন না। সেই হিসাবে বিবেচনা করলে যে তাসকিন ছাড়া কোনো উপায় ছিল না। ভবিষ্যতের কথা চিন্তা করলেও কিন্তু তাসকিন ভবিষ্যতে স্টার বাংলাদেশের ভবিষ্যতে লিড দিবে, সেক্ষেত্রে একটা শান্তর পরে যদি কাউকে রাখা হয় সেই হিসাবে তাসকিনকে কিন্তু অবশ্যই একটা চিন্তা ভাবনা করেই বোর্ডটা ডিসিশন নিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে যেটা যুক্তিসঙ্গত। আর সাইফুদ্দিনের বিষয়ে যেটা বলছেন, সাইফুদ্দিনের বিষয়টা হচ্ছে কি, সাইফুদ্দিন জিম্বাবুয়ে সফরে জিম্বাবুয়ে যে সিরিজটা সেখানে ভালো করেছেন, কিন্তু বোলিংও ভালো করেছেন। সেইখান নির্বাচকরা যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কেন সাইফুদ্দিনকে বাদ দেওয়া হলো, নির্বাচক কিন্তু পরিষ্কার করে বলেছেন শুধুমাত্র জিম্বাবুয়ে যে সিরিজটা তার উপর না, পুরো ওভারঅল যে পারফরমেন্স সেটা বিবেচনা করে নেওয়া হয়েছে। সাইফুদ্দিন ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও যেহেতু ইনজুরি থেকে ফিরেছেন, বিশ্বকাপে খেলতে হবে, একটা ফিটনেসের প্রপার একটা ফিটনেসের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে সেই দিক দিয়ে বিবেচনা করলে হয়তো বা সাইফুদ্দিনকে একটা সুযোগ বা ফিরে আসা যে দরকারটা আরও ভালো প্রস্তুতি নিয়ে সেই হিসেবে বাদ দিয়েছে হয়তো বা বিষয়টা একদিক দিয়ে ঠিক হয়েছে যে যেহেতু ইনজুরি প্রবণ, সাইফুদ্দিন ইনজুরি থেকে ফিরছে, আবার ইনজুরি থেকে যে ফেরত আসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। সেই হিসেবে বিবেচনা করলে একদিক দিয়ে ঠিক আছে। বিশ্বকাপ দল যখন আসলে ঘোষণা করা হয় এরপর এক ধরনের প্রত্যাশার জায়গা সৃষ্টি হয়, সেই প্রত্যাশা নিয়ে একটু জানতে চাই, কি প্রত্যাশা করা হচ্ছে এই দলের কাছে? আসলে বিশ্বকাপে যে প্রত্যাশা প্রতিবারই যখন দল ঘোষণা করা হয় একটা বড় প্রত্যাশা নিয়ে কিন্তু বাংলাদেশ যায়, সেই প্রত্যাশা কিন্তু এবারও শান্ত একটা কথা বলেছেন যে প্রত্যাশা করতে মানা করেছেন যে বেশি প্রত্যাশা যেন করা না হয়। আসলে প্রত্যাশার কথা যদি বলি যে জিম্বাবুয়ে সিরিজে যে ব্যাটিংটা করা হয়েছে, যে ধরনের ব্যাটিং করা হয়েছে, প্রত্যাশা এখন এই দলের কাছে আর প্রত্যাশা করার থেকে কি যেভাবে ব্যাটিং ডিসপ্লেটা করা হয়েছে, মানে রান যদি স্কোরবোর্ডে না হয় তাহলে কিন্তু বোলাররা যতই ভালো বোলিং করুক না কেন ম্যাচ কিন্তু আমাদের হাতে থাকবে না বা আমরা জিততে পারবো না। সেই হিসেবে প্রত্যাশার কথা যদি বলে, প্রথম রাউন্ডে যে ম্যাচ দুটো রয়েছে, প্রথমে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ, দুটো কিন্তু প্রথমে আমাদের খেলে ফেলতে হবে। এরপরে কিন্তু অপেক্ষাকৃত একটু দুর্বল নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে খেলতে হবে। সো প্রথম দুইটা ম্যাচ যদি আমরা ভালো করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা হয়তো বা একটু বেশি থাকবে। আর যদি প্রথম দুটো ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারে। সেই হিসেবে চিন্তা করলে প্রত্যাশা যদি গ্রুপ পর্বটা পার হয়ে সেক্ষেত্রে এটা দারুণ সাফল্য হবে, না পারলে হয়তো বা আর কিছু করার থাকবে না, কারণ প্রত্যাশা যেভাবে করা হয় সেভাবে কিন্তু মানুষ বিশ্বকাপ কখনো পারফর্ম করতে পারে না। এরপরেও নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য আমাদের শুভকামনা থাকতেই পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে রিফাত আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আলোচনা করছিলেন আমাদের সহকর্মী রিফাত আনজুম। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। দীর্ঘ অপেক্ষার প্রহর ঘুচল, অবশেষে স্বজনদের কাছে ফিরলেন ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিক। কক্সবাজার থেকে এমভি জাহানমণি 3 নাবিকদের নিয়ে বিকেলে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনালে পৌঁছলে স্বজনদের মাঝে শুরু হয় উৎসব। সেখানে তাদের লাল গালিচা সংবর্ধনা দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বীরের বেশে সমুদ্র জয় করে অবশেষে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে নোঙর করা জাহাজ মনিতে নাবিকদের চোখে পানি, মুখে হাসি। এ হাসি যেন যুদ্ধ জয়ের। অনিশ্চিত অবস্থা কাটিয়ে বিকেলে দেশে ফিরতে পেরে উচ্ছ্বসিত নাবিকরা। পরিবারের কাছে ফিরতে পারার খুশিতে আত্মহারা অনেকেই। অনেকটা ভালো লাগতেছে, মনে হয় যে আসলে নতুন একটা জীবন ফিরে পাওয়ার মতো পেরেছি। এই জন্য আসলে সবাই মন থেকে আন্তরিকভাবে অনেক খুশি। এ সময় তাদের উদ্ধারে ব্যবস্থা নেয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ কেএসআরএম এর মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকরা। এ সময় দীর্ঘ অপেক্ষার পর প্রিয় মানুষটিকে দেখে এনসিটি টার্মিনালে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। নাবিকদের পরিবারের সদস্যরা মাতেন প্রিয় স্বজনকে ফিরে পাওয়ার উৎসবে। ভালো লাগতেছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। হারাইয়া যাওয়ার পরে যে ফিরে পাওয়া যায় তা আনন্দ তো বুঝতেই পারছেন। এখন তো ভালো লাগতেছে, ঠিক আছে। এখন এখন তার ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি হয়েছিল, তখন তো আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল। আমার এখন অনেক ভালো লাগতেছে, আমাদের মাঝখানে একটা ঈদ গেছে, ঈদের মতো লাগেনি, এখন ঈদ হচ্ছে, আমাদের অনেক ভালো লাগতেছে। এ সময় নাবিকদের লাল গালিচার সংবর্ধনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মালিক পক্ষ এসআর শিপিং এর নির্বাহী জানান, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা ভয়কে জয় করে ফেরায় তারা এখন অনেক সাহসী। সবাই আমাদের ভাইরা আমাদের মাঝে ফিরে আসছে, সবাই সাথে তাদের ফ্যামিলির সাথে মিলিত হবে,
নিশ্চয়ই একটা আবেগঘন পরিবেশ আমরা তাদের চেহারায় দেখতে পাচ্ছি। অনেক আশা নিয়ে বসে আছে। সো আলহামদুলিল্লাহ, আমি জাস্ট শুকরিয়া জ্ঞাপন করছি। এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ও সচিব ওমর ফারুক। এছাড়া এ সময় জাহাজটির মালিক কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রাম বন্দরের নাবিকদের আশা থেকে স্বজনদের কাছে ফেরা পুরো বিষয়টি সারাদিন কভার করেছেন সহকর্মী একেএম নাজিম। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। নাজিম, নাবিকরা এখন কোথায় আছেন, তাদের নিয়ে জাহাজ মালিক কর্তৃপক্ষ কি বলছে জানাবেন আমাদের। জি, আপনি যেমনটা বলছেন, আসলে নাবিকরা ঘরে ফিরেছেন, কারণ দীর্ঘ যে প্রতীক্ষা ছিল সেই প্রতীক্ষার অবসান ঘটে আজ নাবিকরা এসেছেন বিকাল 4টা নাগাদ চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নাবিকরা প্রবেশ করেন। তারপর পরে তাদেরকে সম্মাননা দেওয়া হয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। পাশাপাশি তাদেরকে কেএসআরএম কর্তৃপক্ষ এবং যে তাদের মালিক পক্ষ এসআর শিপিং তাদের কর্মকর্তারাও ছিলেন, তারাও নাবিকদেরকে আসলে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি নাবিকদের সাথে তাদের যা স্বজন রয়েছেন তারাও ছিলেন। তাদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের কোনো ধরনের কমতি ছিল না, কারণ সোমালিয়া দেশদের যে জিম্মি হওয়ার পর দীর্ঘ 1 মাস বিভিন্ন দেন দরবার করার পরে নাবিকরা মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর তারা এমভি আব্দুল্লাহ যে জাহাজ, সেই জাহাজটিতে করে দেশে ফিরে সেটি গতকাল সন্ধ্যা নাগাদ কুতুবদিয়া এলাকায় সাগরে নোঙর করেছিল। তারপরে আজ সকালবেলা যে কেএসআরএম এর একটি লাইটার জাহাজে করে, লাইটার জাহাজ মানে সেটিতে করে তারা চট্টগ্রাম বন্দরের জেটিতে প্রবেশ করে। তারপর তাদেরকে সেখানে সম্মাননা দেওয়া হয় এবং আমরা দেখেছি নাবিকদের মাঝে উচ্ছ্বাসের কমতি ছিল না, কারণ তারা যে জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পরে তারা নিরাপদে দেশে ফিরেছেন এবং তাদের সাথে তাদের যে জাহাজ এমভি আব্দুল্লাহ সেটিও নিরাপদে দেশে প্রবেশ করতে পেরেছেন। কারণ এইসবের মধ্যে তারা সরকার সহ যারা এই মুক্তির পেছনে যারা ছিলেন তাদেরকে তারা বিভিন্নভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি যারা নাবিকদের পরিবার সদস্যরা রয়েছেন তারা বিভিন্ন মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন, কারণ তাদের পরিবারের মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করেছিলেন যখন তারা জিম্মিও ছিলেন। আর যে তারা যে মুক্ত হয়েছেন এবং তারা পরিবারের কাছে ফিরে গেছেন সে নিয়ে তাদের মাঝে কোনো ধরনের উচ্ছ্বাসের কমতি নেই, কারণ তারা পরিবারের যে যারা নাবিক সদস্য রয়েছেন তাদের জন্য নতুন জামা কাপড় ক্রয় করা এবং বিভিন্ন ধরনের নতুন খাবার রান্না করে পর্যন্ত আমরা দেখেছি তারা নিয়ে এসেছিলেন। পরে বন্দরের জেটিতে যে সম্বোধন অনুষ্ঠান, তারপর বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নাবিকা তাদের স্বজনদের মাধ্যমে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। আমরা কেএসআরএম কর্তৃপক্ষের যে মিডিয়া উপদেষ্টা রয়েছেন মিজানুল ইসলাম, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে নাবিকা এখন বাসায় ফিরেছেন, তারা তাদের স্বজনদের সাথে সময় কাটাবেন, কারণ তারা দস্যুদের হাতে জিম্মি ছিলেন। দস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর তাদের দেশে এসেছেন, তাদের কাছে যে ট্রমা কাজ করছে সেটি কাটিয়ে উঠে তারা আবার কাজে ফিরবেন। তার স্বজনরা বলছেন তারা এর আগেও পৃথিবীর বিভিন্ন দেশে তারা জাহাজে ছিলেন এবং জাহাজে কাজ করেছেন, কিন্তু আগের বারও বিভিন্ন সময় তারা বাড়িতে এসেছেন, স্বজনদের কাছে ছিলেন। কিন্তু এবার বিষয়টা সম্পূর্ণ উল্টো, কারণ মোজাম্বিক থেকে কাগজ নিয়ে আসার পথে তাদেরকে সোমালিয়া দস্যুরা জিম্মি করেছিল। তারপর দীর্ঘ 1 মাস বিভিন্ন জ্ঞান দরবার করার পর তারা মুক্তি পায়। মুক্তি পাওয়ার পর তারা দস্যুদের কাছ থেকে মুক্তি পাওয়ার পর আরব আমিরাতের বন্দরে যায়। সেখান থেকে কিছু কার্গো নিয়ে চুনাপাথর নিয়ে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। এখন পর্যন্ত বলা যায় যে 23 জন নাবিক, সেই 23 জন নাবিক সুস্থভাবে ফিরে এসেছেন এবং জাহাজটি সহ এসেছেন। সেটির কারণে আসলে কোনো পক্ষেরই উচ্ছ্বাসের কমতি নেই, কারণ সবার মাঝে আনন্দ উল্লাস আমরা দেখেছি। বিশেষ করে নাবিকদের মাঝে সবচেয়ে বেশি আনন্দ উল্লাস দেখেছি, কারণ তারা যখন এসেছেন তখন তাদের মাঝে অনেক আনন্দ উল্লাস ছিল। তাদের যে সম্বোধন অনুষ্ঠান ছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাদের যে প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ, কেএসআরএম এর যে অঙ্গ প্রতিষ্ঠান এসআর শিপিং, তারাও তাদেরকে বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এবং সম্বর্ধনা জানিয়েছেন এবং নাবিকরা সুস্থ আছেন, ভালো আছেন, তারা পরিবারের কাছে ফিরে গেছেন। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী একেএম নাজিম। জাহাজ থেকে ফিরে আসা নাবিকদের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে দেশে ফেরায় আনন্দে ভাসছে লক্ষ্মীপুরের নাবিক আইয়ুব খানের পরিবার। এই মুহূর্তে তার বাড়িতে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাইফুল, নাবিক আইয়ুবের বাড়িতে স্বজনদের আনন্দ কেমন দেখছেন, তারা কি বলছেন? তন্নি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে সোমালিয়া জলদস্যুদের হাতে আটক লক্ষ্মীপুরের আইয়ুব খান যখন জলদস্যুদের কাছে আটক ছিল তখন তার পরিবারে বিষণ্ণতার চাপ ছিল, তারা খুব আতঙ্কে দিন কাটাচ্ছিল। বিশেষ করে তার মা খুবই চিন্তা ছিল। আইয়ুবের বাবা ছিলেন না, আইয়ুবের মা তাকে মানুষ করেছিল এবং আইয়ুবের ভাই রাজু তার জন্য খুবই চিন্তা এবং হতাশাগ্রস্ত ছিল।
তো সম্প্রতি যখন আয়ুব জলদস্যুদের কাছ থেকে মুক্তি পেয়ে আজ বাংলাদেশে ফিরে এসেছে, আয়ুবের ভাই রাজু তাকে রিসিভ করার জন্য চট্টগ্রামে গিয়েছে এবং তার মা তার জন্য অপেক্ষা করছে। আয়ুবের মার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে আয়ুব যখনই জলদস্যুদের কাছে আটক ছিল তার মা কান্না ছিলেন, এবং যখন আয়ুব মুক্তি পেয়েছে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং বাংলাদেশ সরকার তাকে মুক্তির ব্যাপারে যে সহযোগিতা করেছে সে ব্যাপারে শুকরিয়া আদায় করেছেন। আমরা আয়ুবের বাড়ির যে অন্যান্য লোক, তার চাচাতো ভাই, চাচাতো আত্মীয়স্বজনের সাথে কথা বলেছি, তারা খুবই আনন্দ প্রকাশ করছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা আয়ুবের সাথে পড়ালেখা করেছে, খেলাধুলা করেছে, বিভিন্ন সময় তারা আনন্দঘন মুহূর্তগুলো কাটিয়েছে। আয়ুব যখন জলদস্যুদের হাতে আটক ছিল তারা খুবই চিন্তিত ছিল। আয়ুব মুক্তি হওয়ার পর তারা এখন আনন্দিত, তারা অপেক্ষা করছে আয়ুব কখন দেশে ফিরে আসবে এবং তার সাথে দেখা হবে এবং তারা আগের মতো আনন্দঘন সময় কাটাবে। তনি, এ ছিল লক্ষ্মীপুর থেকে আয়ুবের বাড়ি থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে সাইফুল। দর্শক, লক্ষ্মীপুর থেকে মুক্ত হওয়া নাবিক আয়ুবের বাড়ি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপের নির্বাচন আগামী 21 মে, তাই মাঠে চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ, যার মতো প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা চালাচ্ছেন। সহকর্মীদের তথ্য ছবিতে দিবাশ্রী দেবের প্রতিবেদন। মিটিং, মিছিল আর প্রার্থীদের গণসংযোগে জমে উঠেছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রচারণা। 21 মে বাগেরহাটের চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। 3 উপজেলায় 32 জন প্রার্থী ও সমর্থকরা চালাচ্ছেন জোর প্রচারণা। ভোটাররা বলছেন দলীয় প্রতীক না থাকায় প্রভাবমুক্তভাবে ভোট দিতে পারবেন তারা। এবারে নির্বাচনে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন দিয়েছে, এজন্য আমরা খুব খুশি। প্রার্থীরা তো সবাই আসছে, কিন্তু যাচাই বাছাই করে যে ব্যক্তিগত যারে কাছে পাই তার আমরা ভোট সমর্থন করব। যে জনপ্রিয়তা মানুষের খেদমত করতে পারে তাদের আমার ভোটটা আমি প্রদান করব। দলীয় প্রার্থী নাই, আমরা ভোট দেব যাকে মনে হয় তাই, কি যারা খুশি তাই দেব। এদিকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। কেউ কেউ রিটার্নিং কর্মকর্তার দপ্তরেও দিয়েছেন লিখিত অভিযোগ। দত কলম মার্কার কথা যারা বলে তাদেরকে মেরে হাড় গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে, এমনকি এ পর্যন্ত আমাকে হুমকি দেওয়া হয় যে আমি যদি চিতলমারির মাটিতে ঢুকি, যেখানে আমাকে পাবে সেখানে আমাকে মেরে মেডিকেলে পাঠাই দেবে। আমি যখন নামাজ পড়ি বা টুপি মাথায় দিবা যাই, এটা উনি কিভাবে নেন আমি জানি না, তবে উনি কোথাও রেকর্ড দেখাতে পারবেন না, কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না যে আমি কোনো দলীয় প্রোগ্রামে এই ধরনের কথা বলেছি। এদিকে মানিকগঞ্জে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী রেজাউর রহমান জানুর 2 কর্মীকে মারধরের অভিযোগ ওঠে আরেক প্রার্থী রহিম খানের সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় প্রায় 3 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে দুই পক্ষই। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহিংসতার ঘটনায় ভোট দেয়া নিয়ে আতঙ্কে আছেন ভোটাররাও, যদিও পুলিশ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের আশ্বাস দেন। দিনরাত এক করে শেরপুরের নকলা ও নালিতাবাড়ী উপজেলায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। নালিতাবাড়ী উপজেলায় 4 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে 1 জন নারী প্রার্থী রয়েছে। নড়াইলে সদর নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুইয়া আনারস প্রতীকে এবং তোফায়েল মাহমুদ তুফান ঘোড়া প্রতীকে চালাচ্ছেন প্রচারণা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 2 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী রয়েছেন নির্বাচনী মাঠে। বগুড়ার কাহালু, দুপচাচিয়া ও আদমদিঘিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা ঘিরে এখন চলছে শেষ সময়ের প্রচারণা। এছাড়া নোয়াখালী, রংপুর, যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী ও রাজবাড়ীতে চলছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। জমে উঠেছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের প্রচারণা। এ নিয়ে আরো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাজিদ ও ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। প্রথমে যেতে চাই শেরপুরে, সেখানে আছেন রফিক মাজিদ। রফিক, প্রচারণা কেমন চলছে জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি আজকে শেরপুর কিন্তু আপনারা জানেন যে নালিতাবাড়ী এবং নকলা উপজেলা 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 21 তারিখে। তো আজকে আমি সকাল থেকে বিকেল পর্যন্ত নালিতাবাড়ী উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে প্রার্থীরা কিন্তু ব্যাপকভাবে প্রচারণায় নেমেছে। বিশেষ করে সন্ধ্যার পরে কিন্তু
তারা সবচেয়ে বেশি মাঠে বেশি দৌড়ায়। তো আমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নালিতাবাড়ির যে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় গিয়েছিলাম, সেখানে দেখেছি প্রার্থীরা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তাদের উন্নয়নের কথা বলছে। নালিতাবাড়িতে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট 4 জন করে 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। বিশেষ করে চেয়ারম্যান পদে এবার কিন্তু বর্তমান যে চেয়ারম্যান রয়েছে মুর্শিদুর রহমান লেবু, উনিও শক্তিশালী একজন প্রার্থী হিসেবে রয়েছেন। আরেকজন প্রার্থী রয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশাররফ, উনিও কিন্তু প্রার্থী হিসেবে বেশ শক্ত অবস্থানে রয়েছেন। 4 জন প্রার্থীর মধ্যে আমি যেটুকু দেখেছি আজকে তারা দুজনের অবস্থান খুবই ভালো এবং তারা মাঠের বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। আর ভোটাররাও কিন্তু মোটামুটি প্রার্থীদের এইসব প্রচারণার কথা শুনছেন, তাদের আশ্বাসের কথা শুনছেন। ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিল তারা কতটুকু তাদের কাজ করেছে, তাদের কাছে গিয়েছে, এই জিনিসগুলো কিন্তু তারা উপলব্ধি করছে এবং তারা বিবেচনা করছেন। সেই হিসেবেই ভোটাররা কিন্তু এখনো যদিও 5-6 দিন বাকি রয়েছে নির্বাচনে, তারা ভাবছে কাকে ভোট দেবে এবং কাকে ভোট দিলে তারা সবসময় যাদেরকে কাছে পাবে এবং যাদের ভোট দিলে তাদের উন্নয়ন হবে, এই বিষয়গুলো এখনো মাথায় রাখছে এবং মাথায় রেখেই কিন্তু তারা চেয়ারম্যান পদে নির্বাচিত করবে। এদিকে আরেকটি বিষয় লক্ষণীয় যে নালিতাবাড়ি উপজেলায় কিন্তু একজন মহিলা নারী চেয়ারম্যান প্রার্থী রয়েছে ইসমতারা, উনি এর আগে মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন। উনিও মাঠে নারীর কথা বলে, নারীর দাবি নিয়ে, নারীর ক্ষমতা নিয়ে কিন্তু সেও কিন্তু মাঠ দাপিয়ে বেড়াচ্ছে, ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছে, বাসা বাড়িতে যাচ্ছে, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। এছাড়া আরেকটা বিষয় লক্ষণীয় যে এই উপজেলায় 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থী রয়েছে এর মধ্যে 2 জনই রয়েছে আদিবাসী এবং আদিবাসী খ্রিস্টান যারা রয়েছেন। এর মধ্যে একজন কেয়া নকরেট রয়েছেন, আরেকজন রয়েছেন নেহেলেকে দিবরা। এই 2 জনই কিন্তু 4 জনের মধ্যে এই 2 জনের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বেশি হচ্ছে। তো ওখানে কিন্তু আমরা যেটুকু শুনেছি যে প্রায় 20,000 ভোট রয়েছে আদিবাসী ভোট, সে কারণে তারা 2 প্রার্থী কিন্তু ওই আদিবাসী ভোটের উপর নির্ভর করে তারা কিন্তু প্রচারণা চালাচ্ছে। এছাড়াও কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরেকজন বর্তমান যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনিও কাজ করছেন এবং তারা দাঁড়িয়ে ঘুরছেন। সব মিলিয়ে যেটা দেখলাম যে ওই উপজেলায় 1টি পৌরসভায় এবং 12টি ইউনিয়নে মোট ভোটার হচ্ছে 2,79,000 এবং কেন্দ্র হচ্ছে 86টি কেন্দ্র। এইসব ভোটার কিন্তু তারা সর্বশেষ যে নির্বাচনের তারিখ ভোট গ্রহণ হবে সেই ভোটের দিন তারা মূল প্রার্থীকেই তারা করবে। তো এই অবস্থায় আমি সর্বশেষ যে অবস্থা দেখলাম তাতে এখন কিন্তু খুব জমজমাট প্রচারণা শুরু হয়েছে এবং রাত থেকে শেষ রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। এই ছিল আমাদের শেরপুরের সর্বশেষ নির্বাচনী খবর। এখন আমি চলে যাব ভোলায়। ওখানে আমার সহকর্মী রয়েছে ছোটন সাহা। ছোটন, আপনার এলাকার ভোটের সর্বশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন শেরপুরের নির্বাচনী যে অবস্থা এবং বলা যায় যে একই অবস্থা বিরাজ করছে ভোলার নির্বাচনী এলাকাও। তো আপনি জানেন যে ভোলার 3টি উপজেলায় যে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এখানে আপনার প্রার্থী রয়েছে 37 জন দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে প্রার্থী রয়েছে 24 জন, অর্থাৎ 61 জন প্রার্থী কিন্তু এখন মাঠ চষে বেড়াচ্ছে। যেহেতু দ্বিতীয় ধাপের নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে 21শে মে, সেক্ষেত্রে প্রার্থীদের জন্য প্রচারণার কিন্তু আর মাত্র 5 দিন বাকি রয়েছে। 19 মে থেকে মধ্যরাত্র থেকে কিন্তু সেই প্রচারণাটি শেষ হচ্ছে এবং আমি রয়েছি ভোলা সদর উপজেলা এবং এখানে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। যেমনটি বলছিল ভোটাররা, এখানে চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন রয়েছেন এবং আরেকজন রয়েছেন ভাইস চেয়ারম্যান, তিনিও এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ ইউনুস। এই 2 জন প্রার্থীর মধ্যেই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা কিন্তু ভোটারদের কাছ থেকে শোনা যাচ্ছে। তো আমরা নির্বাচনের সার্বিক বিষয়ে একটু কথা বলবো জেলা রিটার্নিং অফিসারের কাছে, তার কাছে জানতে চাইবো নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আগামী 21 মে ভোলা জেলার 3টি উপজেলাতে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করতে আমাদের সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন আছে। আশা করছি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে। ভোটাররা তাদের পছন্দের প্রতীকে নির্বিঘ্নে ভোট দিয়ে, তাদের পছন্দের প্রতীকে ভোট দিয়ে যাতে যেতে পারে সেই রকম ব্যবস্থা আমাদের থাকবে।
আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক আছে। প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে, শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে এবং কোনো অভিযোগ আসলে আমরা দ্রুত সেদিকে অ্যাকশনে যাচ্ছি এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি যাতে প্রার্থীরা তাদের আচরণ বিধিমালা মেনে প্রচার প্রচারণা চালাক। তো আপনি জানেন যে আমাদের এই ভোলার 3টি উপজেলাতে 252টি ভোট কেন্দ্র আছে, তার মধ্যে 6টি উপজেলা ভৌগোলিক সীমানার বাইরে অবস্থিত। সেখানে আমরা ইলেকশনের পূর্বের দিন সরঞ্জামাদি প্রেরণ করব এবং আর বাকিগুলোতে আমরা ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন নির্বাচন রিটার্নিং অফিসার যেমনটি বলছিল নির্বাচন নিয়ে তাদের যে প্রস্তুতির বিষয়টি আপনাকে জানিয়ে রাখছি, 3টি উপজেলায় কিন্তু 252টি কিন্তু ভোট কেন্দ্র রয়েছে এবং যার মধ্যে কিন্তু 108টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং দ্বীপাঞ্চলে রয়েছে 6টি ভোট কেন্দ্র। এবং নির্বাচন অফিস থেকে যেমনটি বলা হয়েছে যে মূল ভূখণ্ডের বাইরে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেগুলোতে ভোটের আগের দিন কিন্তু ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হবে এবং মূল ভূখণ্ডে যে সমস্ত কেন্দ্র রয়েছে সেগুলোতে ভোটের দিন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এমনটি বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণের যে প্রার্থীদের যে প্রচার প্রচারণা এবং প্রস্তুতির বিষয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাসনুভা তন্নির কাছে। তন্নি। ছোটন, আপনাকে ধন্যবাদ। সেই সাথে রফিককেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী ছোটন শাহ এবং রফিক মজিদ শেরপুর এবং ভোলা থেকে যুক্ত হয়েছিলেন উপজেলা নির্বাচনের খবর জানাতে। 3 দিনের সফরে এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফরে 2 দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য পাবে। সরকারি ও বেসরকারি নানা পর্যায়েও বৈঠক করবেন তিনি। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন না লু। বিস্তারিত অন্যয় কর্মকারের রিপোর্টে। আবারও ঢাকায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গেল 17 মাসে এটি তার 3য় বাংলাদেশ সফর। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম ঢাকায় আসা। মঙ্গলবার বেলা 11:30টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতেই 2 দিনের সফরে ঢাকায় আসেন তিনি। কূটনৈতিক সূত্রে জানা গেছে মার্কিন এ কর্মকর্তার এবারের সফরে প্রাধান্য পাবে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। সংশ্লিষ্ট সূত্রটি আরো জানায় ডোনাল্ড লু বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন। আর এতে প্রাধান্য পাবে বাংলাদেশ ইস্যুতে মার্কিন অবস্থান ও প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি। বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করতে চেয়েছেন ডোনাল্ড লু। যদিও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। 2 দিনের এ সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ডোনাল্ড লু। তবে এবারের সফরে ডোনাল্ড লু কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন না। এমনকি বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ কথা জানান মুখপাত্র বেদান্ত প্যাটেল। এ সময় তিনি আরো বলেন, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমৃদ্ধি এবং তাদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতেই বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করছেন ডোনাল্ড লু। দেখুন, আমাদের সরকারি কর্মকর্তারা কার সাথে বৈঠক করবেন, কার সাথে করবেন না, সেগুলোর পেছনে বেশ কিছু কারণ থাকে। এর মধ্যে সফরের সময়সূচি এবং ব্যস্ততা সহ আরো বেশ কিছু কারণ থাকে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি একটি সমৃদ্ধ এশীয় প্যাসিফিক অঞ্চল গড়তে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি তিনি তুলে ধরবেন। একই সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় মার্কিন সমর্থনের বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুতে আলোচনায় ছিলেন ডোনাল্ড লু। ভোট শেষে নিজেদের অবস্থান স্পষ্ট করে ওয়াশিংটন জানায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। যদিও বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলেও জানায় ওয়াশিংটন। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা। অধিনায়ক শান্ত সহ অধিনায়ক তাসকিন বাদ সাইফুদ্দিন। জিম্মি দশা শেষে পরিবারে ফিরলেন এমভি আব্দুল্লাহর 23 নাবিক। আবেগাপ্লুত স্বজনরা সাগর দস্যুমুক্ত করার আহ্বান। এখন তার বাসায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে।
তো আমাদের খুব আনন্দ লাগতেছে যে আমার ছেলে আসবে। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় ইস্যু, বৈঠক করবেন না রাজনৈতিক দলের সাথে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারণা, ভোট পেতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, দেখে শুনে সিদ্ধান্ত নেবেন ভোটাররা। এই ছিল এখনকার সংবাদ রাত, পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।